এই রূপালি, রূপালি, এই আমার কলিজার টুকরা রূপালি, এদিকে এসো তো একটু, একটু দরকার আছে তোমার সাথে। আসো না বাড়িয়ে, কোথায় গেছো রূপালি? কি হয়েছে? এত ডাকাডাকি করে থাকতে পারছি না তোমার ডাকার জন্য। তাড়াতাড়ি বলো কি হয়েছে? এত মরে যাচ্ছ কেন? ও জান, তুমি কোথায় হারিয়ে যাও? আমার চোখের সামনে সামনে তো থাকতে পারো। তুমি জানো না আমি তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। তাড়াতাড়ি তুমি এদিকে এসো তো, তোমার সাথে একটি জরুরি কথা আছে। আসো, বসো। এত মিষ্টি মিষ্টি কথা বলছো কেন? আমি তো তোমার বুদ্ধি সব জানি। কি হয়েছে সেই কাজের কথা বলো তাড়াতাড়ি। এইসব নাটকবাজি আমার সাথে করতে হবে না। আরে জান, রাগ করো কেন? আসো না, এদিকে একটু বসো। তোমার সাথে ভালো মন্দ কথা বলতে তো আমার ইচ্ছে যায়। তুমি এমন রাগ দেখাও, আমার তো ভয় লেগে যায়। কি হয়েছে জান? বসো। ওরে বাবা, দেখো বুড়ার কথা। তার মিষ্টি মিষ্টি কথাতে আমি গলে যাব? ভেবেছোটা কি আমি তোমার মিষ্টি মিষ্টি কথাতে গলবো না? এখন তোমার বুদ্ধির কথাটা বলো তো। কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো? আরে জান, তুমি রাগ কেন করছো? আসো তো এখানে, একটু বসো, মাথা ঠান্ডা করো। আমি তোমার সাথে কোনো নাটকবাজি করছি না তো। আমি তোমার সাথে একটু ভালো মন্দ কথা বলবো, তাই আর কি। তোমার আবার ভালোবাসার কথা? আজ তোরই তো জীবনে কখনো কোনোদিন ভালোবাসার কথা বলনি। আজকে কি করে মনে হলো তোমার ভালোবাসার কথা বলতে? আমার সাথে নাটকবাজি শুরু করছো বুড়া। ও জান, অনেক দিন হয়েছে তোমার চাদর হাতের চা খাওয়া হয়নি। আমাকে আজকে এক কাপ চা খাওয়াবে? আজকে আমার খুব চা খেতে ইচ্ছে করছে। আজকে একটু আমার জানের হাতের চা খাবো, তাই আর কি ডাক্তারটা কি করছি। তুমি যদি কিছু মনে না করো, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে তো। যাও আমার মিষ্টি জান, যাও। ও, তোমার এই বুদ্ধি? আমি তো জানি তোমার নাটক। শালার বুড়ো, তোমার নাটকবাজি আমি জানি না। আমাকে দিয়ে কাজ করানোর জন্য তোমার যে নতুন নতুন বুদ্ধি বের হচ্ছে, একদম বুদ্ধিটা বের করে ফেলবো তোমার। জান, এমন কেন করছো? যাও না, অনেক দিন হয়েছে চা খাওয়া হয়নি। তোমার হাতের একটু চা খাবো, তাই বললাম। তুমি আমার কথাটাই শোনো না। যাও না জান। এই বুড়োটা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। সারাদিন শুধু আমি কাজই কাজ করি। আমার জানটা কি এখনো আছে? এই বুড়োটা সারাদিন নতুন নতুন আবদার করব। কত আমি কাজ করব। ও জান, ওই যে দেখো, দোকানে কত সুন্দর সুন্দর ফুল। আমাকে একটা কিনে দাও তো, ঘরে সাজিয়ে রাখবো। অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে শুরু হয়ে গেছে বুড়ির নাটক। আমার কাছে কি টাকা পয়সা আছে তোকে যে কিনে দিব এত কিছু? আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি, বাস ঘুরবো আর চলে যাব বাড়িতে। একটা ছোট্ট আবদার করলাম, এটাও পুরো করলে না তুমি? বাড়িতে যাও, আর তোমাকে আর কিছু করে খাওয়াবো না। আমাকে একটা। আচ্ছা আচ্ছা, এত নাটক করতে হবে না। চল, তোকে একটা কিনে দেই, না হলে তো তোর মুখটা ফুলিয়ে বসে থাকবি। তোর জ্বালা আর ভালো লাগে না। তোর সাথে আমার যতই ঝগড়া হোক, কিন্তু তুই যখন মুখটা ফুলিয়ে দেস না, আমার তো কলিজাটা চুরিয়ে যায়। আমার কিন্তু খুব খারাপ লাগে তখন। তাই তোর আবদারগুলো পুরো করি। চল এখন, তাড়াতাড়ি যাই। শহরের রফিকের ট্রান্সফার হয় একটি ছোট্ট গ্রামেতে। ওইখানে এসে ওরা একটি বাড়ি নেই, আর ওই বাড়িতে রফিক তার বউকে নিয়ে গ্রামে চলে আসে। রফিক যে বাড়িটা নিয়েছে, ওই বাড়িটার সাথেই একটি বড় গাছ ছিল, আর ওইখানেই বসেছিল একটি শাকচুন্নি। অনেক বছর ধরে এই বাড়িতে কেউ আসতে পারতো না। শাকচুন্নি বসে বসে
এই মানুষগুলোকে দেখতে থাকে। শাকচুন্নির ভয়ে এই বাড়িটাতে কেউ আসে না। সবাই এই বাড়িতে আসতে খুব ভয় করে। প্রথমবার রফিকরা এই বাড়িটাতে আসে। এই কি, আবার দেখি আমার বাড়িতে নতুন মানুষরা এসেছে। তারা, এই বাড়িটাতে তোরা কয়দিন থাকতে পারবি? এমন জ্বালানি জ্বালাবো না, এইখান থেকে পালিয়ে বেরাবি। তারা, দেখাচ্ছি মজা তো করে। শাকচুন্নির খুব রাগ হয়ে যায়, কারণ তার বাড়িতে নতুন মানুষরা থাকতে এসেছে। সে তো বলতাছে ওই মানুষগুলোকেও ও থাকতে দিবে না। আর ওইখানে রিমা আর রফিক ঘরের ভিতরে এসে দেখে ঘরটা ভালো হলেও ভিতরে সব জিনিসগুলোই এলোমেলো হয়ে পড়ে আছে। রিমা বলে, এই সমস্ত কিছু এখন সব ঠিক করতে হবে আমাকে। বাড়িটা কিন্তু দেখতে খারাপ না, বাড়িটা ভালোই আছে। আমি ভেবেছিলাম গ্রামের বাড়ি জানি কেমন হয়, কিন্তু এখানে এসে দেখি ভালোই আছে বাড়িটা। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু সারাগুলো বস্তু গুছাতে হবে। আমার তো অনেক কষ্ট হয়ে যাবে। আমি সব কিছু করে নেই, তুমি এক্ষুনি গিয়ে বাজার থেকে সমস্ত বস্তুগুলো কিনে নিয়ে এসো। না হলে তো এই বাড়িতে থাকা যাবে না। এই বাড়িতে তো খাবারও কিছু নাই। তুমি গিয়ে সব কিছু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে রিমা, তুমি বাড়ির সমস্ত কিছু গুছিয়ে নাও, আমি বাজারটা করে নিয়ে আসি। না হলে তো খেতেও পারবো না, কিছু তো এই বাড়িতে নাই। আমাদের তো অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি তাহলে তাড়াতাড়ি করে বাজার থেকে সব কিছু নিয়ে আসি, তুমি বাড়ির কাজগুলো করে নেও। আচ্ছা, তুমি তাড়াতাড়ি চলে যাও, কিন্তু বেশি দেরি করবে না। একা একা বাড়িতে আমার কিন্তু ভালো লাগছে না। আমার কিন্তু ভয়ও লাগছে। একা একা এত সময় থাকতে পারবো না। তুমি গিয়ে তাড়াতাড়ি করে সবগুলো জিনিস নিয়ে এসে যাবে। রফিক রিমাকে বাড়িতে রেখে সে বাজারে চলে যায়। আর ওইদিকে রিমা বাড়ির সমস্ত কাজগুলো গোছাচ্ছিল। রিমা বাড়িতে কাজ করছিল, তখনই অগর ঘরের বেলটা বেজে যায়। ঘরে বেলের শব্দ শুনে রিমা দরজা খোলার জন্য চলে যায়। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমাকে তুমি চিনবা না, আমি এই গ্রামেরই। তোমরা এসেছো দেখে তোমাদেরকে দেখতে এসেছি। এই বাড়িতে তো অনেক বছর ধরে কেউ আসে না। তোমরা এই বাড়িতে এসেছো, তাই ভাবলাম দেখিয়ে আসি। ও আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। আমরা তো আজই এসেছি। আসুন ভিতরে আসুন। আপনারা যে এই বাড়িতে এসেছেন, আচ্ছা, বাড়িতে আসার আগে তো কাউকে জিজ্ঞেস করতে হয়। গ্রামের মানুষকে তো জিজ্ঞেস করতে পারতেন। এই বাড়িটা নেওয়ার আগে কি কাউকে জিজ্ঞেস করতে মনে করলেন না? আপনারা কি জানেন এই বাড়িটার কথা? আপনারা তো এবার প্রথমবার এসেছেন। আমরা তো শহর থেকে এসেছি। এই বাড়িটা নেওয়ার আগে কাউকে কেন জিজ্ঞেস করব? আমাদের নিতে ইচ্ছে গেছে তাই নিলাম। তাতে কি হয়েছে? এই বাড়িটা কি আপনার ছিল আগে? এই বাড়িটা নেওয়ার জন্য কাউকে জিজ্ঞেস কেন করব? আপনি এইভাবে কেন বলছেন বলেন তো? আপনার বাড়ি নেওয়াতে কারো সমস্যা হবে না। সমস্যা যা হওয়ার সে তো আপনারই হবে। এই বাড়িটাতে তো কেউ আসে না, সবই ভয় করে। এই বাড়িতে একটি খারাপ ছায়া থাকে, যা সবার ক্ষতি করে। এই বাড়িতে কাউকেও আসতে দেয় না। আপনারাও এখানে বেশি দিন থাকতে পারবেন না। আপনারা এখান থেকে চলে যান, না হয়তো আপনার অনেক ক্ষতি হবে। আপনারা বুঝতে পারছেন না, তাই এখানে এসে গেছেন। এতে আসতে সবাই অনেক ভয় করে। আপনার কথা শুনে তো আমার হাসি পাচ্ছে। এই কি বলছেন আপনি? আজকালও আপনারা এইসবে বিশ্বাস করেন? এইসব ভূত বলতে কিছু হয় না। ভূত বলতে কিছু হয় না, এসব এমনি কথা। গ্রামের মহিলাটির কথা শুনে রিমা তো হাসতে থাকে, আর ওই মহিলাটিকে বলে, এসবে আমি বিশ্বাস করি না। তারপর মহিলাটি বাড়ি থেকে চলে যায়। তারপর তার স্বামী বাড়ি ফিরে আসে। তারপর বাড়ি ফিরে আসার পর তার স্বামীকে সব কথা সে খুলে বলে। একটি গ্রামের মহিলা আসে, তাকে কীভাবে এসব কথা বলে গিয়েছে। এসব কথা শোনার পর তার স্বামীও তো অবাক হয়ে যায়। বাজার করে বাড়িতে আসে, আর আসার পর রিমার হাতে সব কিছু তুলে দেয়। দেওয়ার পর বলে, আমার জন্য কিছু রান্না করো, আমার তো খুব খিদে পেয়েছে। রিমা তখন রান্নাঘরে চলে যায়। এই কি, তুই দেখি রান্না করতে গিয়েছস? দাঁড়া, তোকে রান্না করাচ্ছি। আজকে এমন রান্না করাবো, সারা জীবন আর আমার কথা ভুলবি না। দেখ এখন আমি কি করি তোর সাথে। হি হি হি। রিমা রান্না করার জন্য রান্নাঘরে আসে, তখনই শাকচুন্নি পিছ থেকে কি যেন একটা জাদু করে।
শাকচুন্নি ভুলবশত ভুল মন্ত্র পড়ে দেয়, যার কারণে রিমার সব রান্নাবান্না আরও বেশি সুন্দর হয়ে গিয়েছিল। রিমার হাতগুলো এমনভাবে চলছিল, তার যেন কোনো কষ্টই হচ্ছিল না। সমস্ত কাজগুলো এমনভাবে গুছিয়ে নিয়েছে যেন জাদু হয়ে গিয়েছে। সমস্ত রান্নাবান্না করার পর রফিক বলে, কি সুন্দর একটি গ্রান বার হচ্ছে, কি এমন রান্না করলা? আগে তো কখনো এমনভাবে রান্না করলা না, আগে তোমার হাতে এমন কোনোদিনও খাইনি। কী সব রান্না করলা তুমি? তাড়াতাড়ি আমাকে দেও। রান্না করা সমস্ত কিছু রান্নাবান্না তারপর বিছানায় এনে রেখে দেয়, আর দুইজনে খাইতে বসে। এই তুমি আজকে এমন সুন্দর রান্না করলা, কিভাবে করলা? তুমি তো আগে কখনো করনি। আর এই কিভাবে খাচ্ছ? সব কি আজকেই খেয়ে নিবে? একটু লাহে লাহে খাও। আমার তো বিশ্বাসই হচ্ছিল না ওর হাতের রান্না এমন স্বাদ। সেই তো খেতেই থাকে, নিজের রান্না এমনভাবে খাচ্ছিল যেন কোনো 5 স্টার হোটেল থেকে এনেছে। মা বলে, আজকে যেন আমার হাতে কিসের জাদু এসেছে যে আমি এমন সুন্দর রান্না করেছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি এত সুন্দর রান্না করতে পারি, আমি তো হোটেলও দিতে পারবো। তোমার মা আমাকে কত কথা শুনিয়েছে রান্নার জন্য। আজকে তো এই খাবার যদি খেত, ও তো হাত চেটে চেটে খাতো। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার হাতে এত জাদু আছে। এই কি ভেবেছিলাম এগোরে ডর দেখাবো, এখন তো দেখছি আরো উল্টো এগোর জন্য আমি ভালো কাজ করে যাচ্ছি। আমার তো ইজ্জত চলে যাবে। এটা কি করলাম আমি? এখন তো এরা মজা করে খাচ্ছে। ওই ভেবেছি রান্নাটা নষ্ট করব, উল্টো তো ভালো করে দিয়ে এসেছি, এখন ওরা মজা করে খাচ্ছে। আমার কি কপাল, আমার কপালটাই খারাপ। এখন দেখছি এগুলোও আমি ডর দেখাতে পারছি না, কি যে হবে আমার। শাকচুনি তো ওর খাবারটা নষ্ট করতে পারল না, তাই ওর অনেক মন খারাপ হয়ে যায়। তাই সে গিয়ে তার গাছে বসে থাকে, বসে বসে দেখতে থাকে। কি গো, শুনছ? বাড়িতে তো আজকে রান্না বান্নার জন্য কিছু নাই। কি রান্না বান্না করব? আজকে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসো, না হয়তো কিছু মাছই নিয়ে এসো। অনেক দিন ধরে তো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি, আজকে গিয়ে নিয়ে এসো। হাতে তো একটা টাকাও নাই, কি দিয়ে আজকে তোমাদের জন্য মাছ মাংস আনবো বলো তো? ব্যবসায় তো সারা টাকাই শেষ হয়ে গিয়েছে, সারা লস খেয়েছি, তুমি তো সব জানো। আজকে একটু কিছু বানিয়ে নেও না, তা কালকে আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি তো জানি বাচ্চারা খেতে পারে না, এখন আমি কি করি বলো তো? আমি আর কি বলবো, প্রতিদিন শুধু এইসবই কথা তোমার। তোমাকে কে বলেছিল ব্যবসা করতে? ওই ব্যবসাটা করার আগেই আমি বলেছিলাম এটাতে টাকা লাগিও না, সব টাকা লস খাবে। আমার কথা তো তখন তুমি শোনোনি, নিজের মতেই সব কিছু কাজ করো। আমি কি তখন বুঝতে পেরেছিলাম? আমি তো ভেবেছিলাম কিছু লাভবান হবে, আর লাভবান হলে কি আমি একা খেতাম? তোমরাই তো খেতে। এখন এমনভাবে কথা বলছো যেন আমি ওইটা নিজের জন্য করেছিলাম। আমি তো তোমাদের ভালোর জন্যই করেছিলাম, বাচ্চাগুলোর জন্য করেছিলাম। কে জানে লস খাবো। রতন ব্যবসাতে অনেকগুলো টাকা লাগায়, যেগুলো টাকা লাগানোর জন্য তার বউ তাকে বারবার মানা করে, কিন্তু তার বউয়ের কোনো কথাই শোনে না সে। তখন সে জিদ করে অনেকগুলো টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আর ওই ব্যবসাতে অনেক টাকাই ওর লস হয়ে যায়। আর সেই লসের জন্য সে এখন বাড়িতে আবার জিনিসপত্র সে আনতে পারে না, এমন অবস্থা হয়েছে। এখন সে চ্যান করে জীবনটা চালাচ্ছে। তাই রতনের বউ রতনের সাথে খুব ঝগড়া করছিল, কারণ বাড়িতে অনেক দিন হলো ভালো মন্দ ওরা খেতেই পারেনি। রতন তো কিছু আনতেই পারে না এখন। রতন ব্যবসাতে এমন লস খেয়েছে, তার বাড়িটাও তাকে বিক্রি করতে হয়েছে। এখন সে একটা ছোট্ট বাড়ি নিয়ে ভাঙা বাড়িতেই বসবাস করতে শুরু করে। তার বউ এইসব একদম সহ্য করতে পারছিল না। রতনের এক ছেলে এক মেয়ে। যখন ওরা ধনী ছিল তখন তো ওরা জীবনটা আলাদা ছিল। এখন ওরা যখন গরিব হয়ে গিয়েছে, এইসব তো ওর ছেলেমেয়েরাও সহ্য করতে পারছে না। আমার তো এই বাড়িতে দম বন্ধ হয়ে যাচ্ছে, এই বাড়িতে আমরা কিভাবে আর থাকবো? এই বাড়ির থেকে দাদা আমাদেরকে বের কর, এই বাড়িতে আর আমি থাকতে পারছি না, আমি এখান থেকে কোনোখানে চলে যাব না হয়, তোরা কিছু কর। রতনের ব্যবসাতে লস হওয়ার পর তাগর বাড়ির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন তার ছেলে কোনো কাজের জন্য বের হয়, কিন্তু সে সারাদিন ঘুরতে থাকে, কোনো কাজের ব্যবস্থাই সে করতে পারেনি।
তারপর তার মার কাছ থেকে সে কিছু টাকা নিয়ে একটি ছোট্ট ধাবা খোলে। অনেক কিছু রান্নাবান্না করে সে ধাবাতে বসে থাকে সারাদিন। রতনের ছেলে ধাবা দিয়ে সারাদিন সে বসে থাকে কাস্টমারের অপেক্ষায়, কিন্তু কোনো কাস্টমারই আসেনি। তার মন খারাপ হয়ে যায়। অনেকক্ষণ সে বসে থাকে। তারপর দেখে একটি লোক তার ধাবাতে আসতে থাকে। সেই লোকটিকে দেখার পর রতনের ছেলের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার অনেকগুলো বাড়তে থাকে। প্রতিদিন সে অনেকগুলো কাস্টমারকে খাওয়াতো। ধাবাতে প্রতিদিন অনেক কাস্টমার বাড়তেই থাকে। অনেক কম সময়ের ভেতরেই রতনের ছেলে অনেক টাকা ইনকাম করে। আর অনেক টাকা ইনকাম করে সে একটি বাড়িও নিয়ে নেয়। ওরা যে আগের বাড়িতে থাকতো সেটা তো তারা বিক্রি করে ফেলেছিল। এখন তারা আবার নতুন করে আরেকটি বাড়ি কিনে, আর ওই বাড়িতে সবাই চলে যায়। নতুন বাড়িতে যাওয়ার পর তার মা আর বোন অনেক বেশি খুশি ছিল। তার বাবাও তার উপর অনেক গর্বিত ছিল। শহরে থাকে ছোট্ট ইমু। মা বাবার সঙ্গে বড় ব্যস্ত জীবন তার। স্কুল, হোমওয়ার্ক, টিউশন এই নিয়ে দিন কেটে যায় ইমুর। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শুনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? হুম, আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি মজা কি মজা! পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধান ক্ষেত, গরু, ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো, এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে, এটা তো ইমুর গলা। আর ওই এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে, আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে, আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। পরের দিন ভোরে দিদা হাত ধরে ইমুকে মাঠে নিয়ে যায়। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক, মাটির গ্রান, এই সব কিছুই ইমুর জন্য নতুন ছিল। দিদা, তোমাদের গ্রাম কত সুন্দর, মাকে বলে আমাকে রেখে দাও না। দাদু ভাই, তুমি আমার সাথে থাকতে চাও? হ্যাঁ দিদা, আমি তোমার কাছে থাকতে চাই। ইমু গ্রামের বাচ্চাদের সাথে নদীর পাশে বসে বসে সুন্দর পরিবেশ উপভোগ করছিল। গ্রামের বাচ্চারা ইমুর পিছুই ছাড়ছিল না। গ্রামে ইমুর নিমিতার সাথে বন্ধুত্ব হয়ে যায়। নিমিতা ইমুকে পুরো গ্রাম ঘুরে দেখায়। তারা সারাদিন গ্রামে ঘুরে বেড়ায়
আর রাতে ঘুরে আসে। রাতে ইমু দিদার পাশে বসে আর দিদাকে গ্রামের পাশে থাকা পাহাড়ের কথা জিজ্ঞেস করে। দিদা পাহাড়ের আশেপাশে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। আর ইমু জিজ্ঞেস করলেই বলে, তোমাকে আমি রাতে বলবো, এখন খেয়ে নেও। ইমু খেয়ে দিয়ে রাতে ঘুমাতে যায়। আর বিছানায় গিয়েই দিদাকে বলে, ওই পাহাড়ের কথাটা বলো। দিদা বলে, ওই পাহাড়টা অভিশপ্ত, ওইটার কাছেও যেও না। ইমু বলে, কিসের অভিশপ্ত? দিদা বলে, তাহলে শোনো বলছি। দিদা ইমুকে বলতে থাকে। গ্রামটা দিনের বেলায় শান্ত থাকলেও সন্ধ্যায় সেইখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো। গ্রামের লোকেরা বলতো, পাহাড়ে এক সাধু বাবা বহু বছর ধরে তপস্যা করছেন, তাই কেউ ওদিকটাই যায় না। একদিন শহর থেকে এক দম্পতি সেই গ্রামে আসে। তারা খুশি খুশি পাহাড়ের নদ নদীর সবুজ প্রকৃতি দেখে রাতের চাঁদের আলো ছড়ে পড়ছিল পাহাড়ের গায়ে। বাতাস ছিল মিষ্টি গন্ধ। শহর থেকে বেড়াতে আসা আরিয়ান আর মায়া এসব গল্প কুসংস্কার বলে মনে করত। তারা দুজন গ্রামের মায়াভরা পাহাড়ের সৌন্দর্য মোহিত উপভোগ করছিল। এক সন্ধ্যায় পূর্ণিমার চাঁদ উঠতে তারা পাহাড়ের পাশে নেমে এলো। নরম ঘাসে ভিজে শিশির, হালকা ছায়া আর ঝিরঝিরে হাওয়া সব কিছু যেন এক অদ্ভুত মায়া তৈরি করছিল। আরিয়ন বলল, মায়া, এই মুহূর্তটা কত সুন্দর, বলে তারা মুগ্ধ হয়ে গেল। হাসি, আনন্দ, ভালোবাসা চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই হাসি পৌঁছে গেল পাহাড়ের গুহার ভিতরে। সেখানে একাগ্র মনে ধ্যান করছিল সাধু বাবা। কিন্তু হঠাৎ চারপাশে পুরো পরিবেশ স্থির হয়ে গেল। আকাশের মেঘ জমে চাঁদের আলো ঢেকে দিল। পাহাড়ের গুহার ভিতরে থাকা বাবার একদম রেগে চোখ মুখ লাল হয়ে গেল। সাধু বাবা খুব রেগে যায়। আর রেগে সাধু বাবা গুহার থেকে বের হয়ে আসে। সাধু বাবা চোখ লাল করে চিৎকার করে উঠল, পাহাড়ের অপবিত্র করার শাস্তি তোমাদেরকে পেতেই হবে। আরিয়ান আর মায়া স্থির হয়ে গেল সাধু বাবাকে দেখে। আর মায়া কাঁদতে থাকে সাধু বাবার কথা শুনে। তোমরা আমার তপস্যাকে ভঙ্গ করেছো, এখন তোমাদেরকে শাস্তি পেতে হবে। সাধু বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গিয়েছে, দয়া করুন আমাদের উপর। মায়ার কোনো কথাই সাধু বাবা শোনে না। সাধু বাবা আরিয়ানকে চিল বানিয়ে দেয়। আর মায়ার যেন চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ল। মায়া এখন কি করবে কিছুই বুঝতে পারল না। চিল হয়ে আরিয়ান ওইখান থেকে উড়ে চলে যায়। আর ওই পাশে মায়া সারা জীবনের জন্য ঘুরতে থাকে। গ্রামের লোকেরা বলে, আজও পূর্ণিমার রাতে পাহাড়ের পাশে এক ছেলের ছায়া আর মায়ার কান্নার শব্দে বাতাসে ভেসে আসে। গ্রামবাসীরা আজও পাহাড়ের পাশে গান বা নাচ কিছুই করে না। তারা জানে অভিশপ্ত প্রেমের ছায়া এখনও পাহাড়ে ঘুরে বেড়ায়। ইমু দিদার কাছে গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। মা, আমাদের তো যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন তো আমাকে ফিরতে হবে। ইমুকে নিয়ে আমি চলে যাচ্ছি, কিছুদিন পরে আবার আসবো তোমাকে দেখতে। তোরা তো কয়টা দিন হলো আইলি, এখনই চলে যাবি? আমার তো খুব খারাপ লাগছে। দাদু ভাইটাকে নিয়ে চলে যাবি তুই? আর কয়টা দিন থেকে যা মা। দিদা, এই গ্রামে বহুত মজা লাগেছে আমার, আমি আবার আসবো তোমাকে দেখতে। আমি আবার আসবো দিদা, এই পাহাড়ের গল্প শুনতে। দিদা চোখ মুছে মুছে বললেন, সোনা, গ্রামেই আসল শান্তি। যখন মন খারাপ হবে মনে করিস এই সবুজ মাঠ আর আমার ভালোবাসা। দিদা মনের মাঝে কষ্ট চেপে রাখে মেয়েকে আর নাতিকে বিদায় জানাই। যাওয়ার আগে ইমু নিমিতার সাথে দেখা করতে যাই। ইমু, তুমি চলে যাচ্ছ? আমার খুব মনে পড়বে তোমার কথা। তুমি শহরে গিয়ে আমাকে ভুলে যেও না, আমাকে মনে রাখবে।
না, আমি তোমাকে কখনো বলবো না, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ইমু নিমিতাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসে তার মার সাথে। ইমু যেতে যেতে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে ওর সাথে কি হয়েছিল।